সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে বাংলাদেশে কিন্তু এখন হৃদরোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে প্রতি হাজারে ৩১ জন মানুষ হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছে এবং প্রায় প্রতিদিন ৭০০ জনেরও বেশি সংখ্যক মানুষ কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আজ আমরা এই হৃদরোগ এবং হাইপারটেনশন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাইপারটেনশন এবং তার সাথে হৃদরোগের সম্পর্ক। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম ১৯৮৭ সালের সেপ্টেম্বর মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ সালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। গ্লোবালিও এবং সে সাথে বাংলাদেশ সহ দিন দিন হৃদরোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার পেছনে আসলে মূল কারণটা কি? হৃদরোগের যে ইনসিডেন্সটা এখন আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, এটা শুধু বাংলাদেশ না, গ্লোবাল একটা ইস্যু এবং ইটস এ গ্লোবাল কনসার্ন। এটার মূল কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রার যে পরিবর্তন, আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট এবং আমাদের লাইফে স্ট্রেসের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে কিছু জেনেটিক ডিজিজ বা জেনেটিক ফ্যাক্টর, যেটার জন্যও কিন্তু আমরা দেখছি যে হৃদরোগের ইনসিডেন্সটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা অন্যতম কারণ। যাদের হাইপারটেনশন হচ্ছে তাদের একটা ধারণা যে আমার বাবার আছে, মায়ের আছে, দাদা দাদির আছে, সুতরাং আমার তো একটা বয়সের পরে কিন্তু আবার হাইপারটেনশন হবে, এবং যাদের হয়েও গেছে তারাও কিন্তু খুব একটা সেটাকে গুরুত্ব দিচ্ছে না। এই ক্ষেত্রে তাদের প্রতি আপনার পরামর্শ কি? হাইপারটেনশনে প্রায় 90% কেসে এটার কারণ জানা যায় না। এই যে অজানা কারণগুলো, তার মধ্যেই কিন্তু রয়েছে জেনেটিক বা ফ্যামিলিয়াল কারণ। আর আমরা যেটা বলি যে সেকেন্ডারি যে কারণগুলো হাইপারটেনশনে, সেগুলো কিন্তু কারণ জানা যায়। যেহেতু কারণ জানা যায় সেহেতু এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। আর প্রাইমারি মানে হচ্ছে যেটার কারণ জানা যাচ্ছে না। এটার মধ্যেই আসবে ফ্যামিলিয়াল ইস্যুটা। এটা কিন্তু একটা মাস অ্যামাউন্ট। আপনি দেখেন যে হাইপারটেনশনের প্রায় 90% কেসে আমরা কোনো কারণেই খুঁজে পাচ্ছি না। তার মানে হচ্ছে সে হয় তার বাবার ছিল, তার মায়ের ছিল। এটি যেমন ফ্যামিলিয়াল, কিছু জেনেটিক ফ্যাক্টরও এটার জন্য কিন্তু রেসপন্সিবল যে হাইপারটেনশন হচ্ছে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের এখনকার ডেটাটা হচ্ছে এমন যে অ্যাডাল্ট পপুলেশনে বাংলাদেশে প্রতি 4 জনে 1 জন মানুষ হাইপারটেনশনে ভুগছে। কিন্তু তার চেয়ে বিশ্বের ডেটাটা হচ্ছে যে তার 50% মানুষ জানছেই না যে তার হাইপারটেনশন আছে। এবং এই ইনসিডেন্সটা কিন্তু গ্রামে বেশি রেদার দেন টাউন বা সিটি। কারণ হচ্ছে অ্যাটলিস্ট সিটি বা টাউন যে মানুষগুলো থাকে তারা ন্যূনতম সচেতন থাকে, তারা তাদের স্বাস্থ্য নিয়ে ডাক্তারের কাছে যায় এবং তাদের রোগটা ডায়াগনোসিস হয়। প্রকারান্তরে যে গ্রামে থাকছে সে খেতে খামারে কাজ করছে, শুধু খাচ্ছে, এই খাওয়াটাই তার জন্য বেসিক ইস্যু এবং সে তার হেলথ ইস্যু নিয়ে এতটা কনসার্নও না। এবং এটাও তো আমরা বলতে পারি যে চিকিৎসাটা করার ক্ষেত্রে বা ডাক্তার দেখানোর ক্ষেত্রে যে সুব্যবস্থা, সেটারও নিশ্চয়ই কিছুটা ঘাটতি রয়েছে। এটার ঘাটতি আছে। তবে আপনি জেনে আনন্দিত হবেন যে বর্তমান সরকার একটি জিনিস খুব চমৎকার করেছে, যেটা কি বলা হয় এনসিডি কর্নার। এবং প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এনসিডি কর্নার রয়েছে। তো ব্যক্তি যদি সচেতন হয়, সে যদি এনসিডি কর্নারে যায়, সে তার ব্লাড প্রেশার মেজার করে এবং ডায়াগনোসিস হয় যে সে হাইপারটেনশনের পেশেন্ট, তাহলে সে কিন্তু শুধু ওখান থেকে প্রাথমিক ফ্যাসিলিটি না, সে তার মেডিসিন পর্যন্ত কিন্তু পেয়ে থাকে। অনেক ক্ষেত্রে মেডিসিনের অপর্যাপ্ততা রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে তার ওই প্রাথমিক মেডিসিন যেটা হাইপারটেনশনের জন্য প্রয়োজন, সে কিন্তু সেটা পাবে। তার মানে হচ্ছে আমি যদি এই জায়গাটাকে ফার্স্টে ফোকাস করি, যে আমি তাকে উৎসাহিত করব যে সে তার রেগুলার হেলথ চেক আপে যাবে, সে তার স্বাস্থ্য বিষয়ে সচেতন হবে, তার যে বেসিক ফান্ডামেন্টাল নিডস, সে যে ফান্ডামেন্টাল নিডগুলো অ্যাভেইল করবে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, তাহলেই কিন্তু সে হেলথ কমপ্লেক্সে যাবে এবং সে ডায়াগনোসিস হবে, সে তার রোগের চিকিৎসা
পাবে এবং এটার ফার্দার কমপ্লিকেশনটা প্রিভেন্ট করতে পারবে। এবং এটার জন্য কিন্তু দরকার ব্যক্তিগতভাবে সচেতন হওয়া। এক্স্যাক্টলি, এবং এই সচেতনতার জন্য রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। ব্যক্তি যেমন সচেতন হবে, রাষ্ট্র দায়িত্ব হবে। রাষ্ট্র কী করতে পারে? রাষ্ট্র এটার জন্য ক্যাম্পেইন করতে পারে। বেসিক্যালি যে আপনি কেন যাবেন, আপনি গেলে কি হবে, আপনি কি ফ্যাসিলিটিটা পাবেন, এবং এটা যদি আপনি না করেন তাহলে আপনার কি কনসিকোয়েন্স ভোগ করতে হবে, এটা কিন্তু রাষ্ট্র ক্যাম্পেইন করতে পারে। এবং এটা হচ্ছে, কিন্তু মাস অ্যামাউন্টে ক্যাম্পেইনটা হয়তো আমরা এখনো করতে পারছি না, কিন্তু এটা হচ্ছে। এই যে ক্যাম্পেইনগুলো বা সচেতন করার জন্য কি কি আপনারা আসলে করতে পারেন হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে, একজন কার্ডিওলজিস্ট হিসেবে? রাইট, এক্ষেত্রে যেটা করতে পারি আমরা আমাদের বেসিক ইউনিটগুলো কিন্তু শুরু হয় একদম উপজেলা বা সাব সেন্টার থেকে। তো একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কিন্তু ফান্ডামেন্টাল যে ডিউটি, তার হাসপাতাল পরিচালনার পাশাপাশি তার কিন্তু একটা প্রিভেন্টিভ উইং রয়েছে। তো উনি যদি খুব ডাইনামিক থাকেন বা ওনার যদি সেই সদিচ্ছাটা থাকে যে আমি আমার যে এরিয়াটুকু আছে তার মধ্যে স্বাস্থ্য সচেতনতাটাকে বাড়াবো, শুধু আমি কিউরেটিভ হেলথ নিয়ে ভাববো না, আমি প্রিভেন্টিভ হেলথটাকে এমফেসিস দেব, তাহলে তার দুই ধরনের উইং কাজ করে। ওখানে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা উইং আছে, আর একটা উইং আছে সরাসরি আমাদের মেডিসিনাল উইং। তো দেখা যায় যদি আপনি এই ম্যান পাওয়ারের মাধ্যমে এই সচেতন হওয়ার জন্য মানুষকে এমফেসিস করেন, মানুষকে জানান, তাহলে মানুষের মধ্যে কিন্তু এই প্রবণতাটা তৈরি হবে। সে স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে যে ভাই আমার হাই প্রেশার আছে কিনা দেখে দাও, আমার ডায়াবেটিসটা আছে কিনা দেখে দাও, এবং সে ওখান থেকে সেই বেনিফিটটুকু পেতে পারে। আপনার কাছে কি মনে হয় যে জেলা উপজেলা পর্যায়ে কার্ডিয়াক সেন্টার গড়ে তোলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট? একটা বিষয়, কার্ডিয়াক ট্রিটমেন্ট ইজ এক্সপেন্সিভ, এটা নট অনলি ইন বাংলাদেশ, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আমরা অর্থনৈতিকভাবে এতটা সক্ষম না, কিন্তু আমরা এখনও ভালো প্ল্যান করতে পারি। আমার মনে হয় যেটা আমরা যদি প্ল্যানটা ভালো করে করি, অ্যাটলিস্ট আমরা লাইফ সার্ভাইভালটা বাড়ায় ফেলতে পারবো। সেটা কীরকম দেখেন, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হাইপারটেনশন একটা ব্যক্তি যখন তার হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড ইস্যুতে হবে, হার্টের ডেটাটা এরকম যে সারা পৃথিবীতেই হার্ট অ্যাটাকের কিছুক্ষণের মধ্যেই 30 থেকে 40 জন মানুষ শতকরা মারা যায়। তাদের এখানে এত সুন্দর ফ্যাসিলিটি থাকার পরেও তারা হসপিটালে পৌঁছাতে পারে না, কারণ এটার কনসিকুয়েন্সটাই এরকম। তো আমার রাষ্ট্র যেখানে আমরা গরিব মানুষ, বেশিরভাগ মানুষ এখনও গরিব, তার সাথে হচ্ছে সে জানে না আমাকে কোথায় যেতে হবে, কি করতে হবে। সেক্ষেত্রে আমরা যারা রেসপন্সিবল জায়গায় আছি, আমাদের রেসপন্সিবিলিটিটা কিন্তু আরও অনেক বড়। তার মানে হচ্ছে আমি যদি এমন একটা সিস্টেম এস্টাবলিশ করতে পারি যে ব্যক্তি তার এই উপসর্গগুলো হলে সরাসরি হেলথ কমপ্লেক্সে চলে যাবে, এবং হেলথ কমপ্লেক্সে যে ফার্স্ট কন্ট্যাক্ট ফিজিশিয়ান থাকবে সে যদি তাকে এটা স্ট্রেটিফাই করতে পারে যে আমার এই পেশেন্টের সিভিয়ারিটিটা কতটুকু, এবং সে যদি প্রাথমিক চিকিৎসাটা নিশ্চিত করার পরপরই এই পেশেন্ট কোথায় যাবে, এটা দুইটা জিনিসের উপরে ভিত্তি করে করা যায়। অনেক মানুষ ফিনান্সিয়ালি সলভেন্ট, অনেক মানুষ ফিনান্সিয়ালি সলভেন্ট না। তো যদি ব্যক্তি তার চিকিৎসা পারচেজ করার ক্ষমতা রাখে, আমি যদি তাকে এভাবেও গাইডটা করতে পারি যে আপনি এই জায়গাটুকুতে যদি যান তাহলে আপনার ভালো চিকিৎসার মানটা পাওয়া যাবে, আপনি আপনার লাইফটা রেস্কিউ করতে পারবেন। আবার যে সকল মানুষ চিকিৎসা পারচেজ করতে পারবে না, তার ক্ষেত্রে যদি সেটা আমার ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে সম্ভব হয়, আমি ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দেবো, অথবা মেডিকেল কলেজের ক্ষেত্রে হলে মেডিকেল কলেজ, অথবা আমি একটা ইনস্টিটিউটে রেফার করব। এবং শুধু রেফার না, তাকে গাইড দিয়ে দিতে হবে আপনাকে এই সময়ের মধ্যে রিচ করতে হবে। আপনি যদি এই সময়ের মধ্যে ডিস্ট্রিক্টে যেতে পারেন তাহলে ডিস্ট্রিক্টে যাবেন, যেটাকে আমরা বলে থাকি গোল্ডেন টাইম। রাইট, গোল্ডেন টাইম। আপনি বলছিলেন যে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, এবং একজন পেশেন্ট যখন প্রাইমারি কেয়ারটা পাবে তারপরে সেকেন্ডারি অর টারশিয়ারি হসপিটালে যাবে এবং স্পেশালাইজড কোনো হসপিটালে যাবে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র ট্রিটমেন্ট করলে হবে না, তাকে একটা গাইড করে দিতে হবে। এবং আপনি বলছিলেন যে গোল্ডেন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাছে একটু জানবো সে গোল্ডেন টাইমটা আসলে কি? আসলে গোল্ডেন টাইম হচ্ছে এমন একটা সময় যার মাঝখানে আমরা বলি যে টাইমস অর মিনিটস মিনস মাসল, মানে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি একটা টোটালি বন্ধ রক্তনালীকে খুলে দিতে পারবেন, তত তাড়াতাড়ি তার হার্টের রক্ত সরবরাহটা স্বাভাবিক হবে এবং মাংসপেশির ড্যামেজটা প্রিভেন্ট হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি অ্যাকিউট হার্ট অ্যাটাক, এটা আমাদের মেডিসিনে 3 ভাগে ভাগ করা হয়। কারো কারো ক্ষেত্রে আমরা বলি এসটি এলিভেটেড এমআই, কারো কারো ক্ষেত্রে বলি নন এসটি এমআই, কারো কারো ক্ষেত্রে বলি আনস্টেবল এনজাইনা। তো এসটি এলিভেটেড এমআই যেটা, এটার কিন্তু ইনসিডেন্সটা টোটাল হার্ট অ্যাটাকের মধ্যে বেশি, এবং এটাতে মৃত্যুর হারও বেশি, এবং এটার ক্ষেত্রেই গোল্ডেন আওয়ারটা অ্যাপ্লিকেবল হয়।
তো সেটা হচ্ছে যখন একজন পার্সন একটা ফার্স্ট কন্ট্যাক্টকে ফেস করলো, সে ডায়াগনোসিস হলো অ্যাজ এ কেস অফ এসটি এলিভেটেড এমআই, তার টার্গেট থাকবে অ্যাটলিস্ট 2 ঘন্টার মধ্যে এমন একটা জায়গায় পৌঁছানো, আমরা বলি ক্যাথ ল্যাব ফ্যাসিলিটি আছে, অর্থাৎ যেখানে যাওয়ার সাথে সাথে তাকে আমরা এনজিওগ্রাম করে তার যে রক্তনালীটুকু বন্ধ হয়ে গিয়েছে সেটিকে খুলে দিতে পারবো এবং রক্ত প্রবাহটা স্বাভাবিক করে দিতে পারবো। এই সময়টুকু আমরা বলি 2 ঘন্টা। এখন কথা হচ্ছে আমাদের যে অবস্থা, আপনি ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে 3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যায়। তার মানে আমাকে এটা রেশনাল করতে হবে। তো আমার উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে যে পেশেন্টটা ঢাকায় আসবে সে নিশ্চয়ই 2 ঘন্টায় আসতে পারবে না। তার মানে আমাকে এমন একটা পদ্ধতিতে যেতে হবে যে পদ্ধতিতে আমরা তার এই ড্যামেজটাকে প্রিভেন্ট করতে পারি, প্লাস আমি ম্যাক্সিমাম বেনিফিটটুকু আমার পেশেন্টকে দিতে পারি। আচ্ছা, যে ক্ষেত্রে আমরা যদি জেলা উপজেলা পর্যায়ে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে ইসিজি করা বা বেসিক কার্ডিয়াক সাপোর্টার কোনো ব্যবস্থা যদি করতে পারি, সেক্ষেত্রে কি রোগীকে আমরা কিছুটা হলেও আমরা জীবন রক্ষাকারী অবস্থায় আমরা নিয়ে আসতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে যেটা করা যেতে পারে, আমার ইসিজি হওয়ার পরে ডায়াগনোসিস হয়ে গেল সে এসটি এলিভেটেড এমআই পেশেন্ট, অথবা সে আনস্টেবল এনজাইনা অথবা নন এসটি এমআই হতে পারে। যখন এসটি এলিভেটেড এমআই হয়ে গেল তখন আমার ট্রিটমেন্ট প্ল্যান ডিসাইডেড, আমি তাকে ইমিডিয়েট কিছু মেডিসিন দিতে পারি, দিয়ে আমার এই পেশেন্ট, আমি কথার কথা, আপনি কিশোরগঞ্জের একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারাইলে আছেন, আমার এই পেশেন্টটাকে আমি ঢাকায় পৌঁছাইতে চাই যার হার্ট অ্যাটাক হয়েছে। তো ঢাকা থেকে আমার এই পেশেন্ট প্রাইমারি পিসিআই ফ্যাসিলিটি আছে ঢাকা শহরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অথবা প্রাইমারি কয়েকটা ইনস্টিটিউট বা হসপিটালে রয়েছে, তো সে 2 ঘন্টার মধ্যে আসা সম্ভব না। তার মানে আমি কিশোরগঞ্জ সদর হসপিটাল অথবা নজরুল মেডিকেল কলেজে পৌঁছাইতে পারবো উইদিন 2 আওয়ার, যেখানে সে একটি ইনজেকশন রয়েছে যেটিকে আমরা স্ট্রেপ্টোকাইনেজ নামে বলি, অথবা এলটিপ্লেজ, রেটিপ্লেজ, যে নামগুলো দিয়ে আমরা বলি যে থ্রম্বোলাইসিস করতে পারি। তাকে যদি আমি এই 2 ঘন্টার মধ্যে থ্রম্বোলাইসিসটা এনশিওর করতে পারি, তখন আমার হাতে একটা উইন্ডো পিরিয়ড থাকবে। এই পেশেন্টটাকে তখন আমি ঢাকায় পাঠাতে পারবো এবং তার ফার্দার ঢাকায় আসার পরে এনজিওগ্রাম হবে, যদি প্রয়োজন হয় তার রিং বসানো হবে, যেটাকে আমরা বলি ফার্মাকো ইনভেসিভ থেরাপি। তার মানে মানুষকে এটা জানতে হবে যে থ্রম্বোলাইসিসটা কি, থ্রম্বোলাইসিস হলে কতটুকু বেনিফিট সে পেতে পারে, থ্রম্বোলাইসিসের পরেও যে তার এনজিওগ্রামটা করতে হবে তা না হলে, কারণ থ্রম্বোলাইসিস যদি আপনি করেন ওই মেডিসিনের ট্রিটমেন্ট যেটা আপনি সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডিস্ট্রিক্ট হসপিটালে এনশিওর করতে পারেন বাই 2 আওয়ার্স। বাংলাদেশে এমন কোনো উপজেলা নেই যেখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে 2 ঘন্টার বেশি সময় লাগবে। তাহলে আপনি যদি সেটা এনশিওর করেন, এই এনশিওরটা যদি আমার হয়, আমার হাতে একটা উইন্ডো পিরিয়ড থাকবে, সেই উইন্ডো পিরিয়ডে আমি তার প্রাইমারি পিসিআই বলেন অথবা ফার্মাকো ইনভেসিভটাকে এনশিওর করতে পারবো। আর থ্রম্বোলাইসিসের সাকসেসটা কতটুকু সেটাও জানা দরকার। থ্রম্বোলাইসিস যদি আমি করি, প্রায় যে ট্রেডিশনাল থ্রম্বোলাইটিক্সগুলো রয়েছে যেগুলোর দাম কম এবং অলমোস্ট বাংলাদেশে সবাই মোটামুটি এটাকে অ্যাভেল করতে পারবে, সেটা প্রায় 5,000 টাকায় সম্ভব। অনেক ক্ষেত্রে সরকার এটা দিয়ে থাকে, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট হসপিটালে সরকার এটা দিচ্ছে যে আপনি আসেন আমরা এটা প্রোভাইড করছি। আচ্ছা, এটা কি বিনামূল্যে নাকি স্বল্প মূল্যে? সরকারই দিচ্ছে। আর যেটি একটু এক্সপেন্সিভ, প্রায় 50 থেকে 55,000 টাকা, সেটা হয়তো বা অনেক পারবে না, কিন্তু যে পারবে সে নিবে, যে পারবে না তাকে আমরা গভর্নমেন্ট সাপ্লাই অথবা সে 5,000 টাকায় অনেকেই কিনতে পারবে তাকে দেব। তাহলে প্রায় যেটা 50 to 55,000 টাকা, তা দিয়ে আপনি 90% কেসে তার রক্তনালী ব্লক খুলে দিতে পারছেন। তখন আপনি তাকে ঢাকায় পাঠান, একটা হায়ার সেন্টারে পাঠান, তার ফার্দার ট্রিটমেন্টটা হোক। তার মানে আপনি এই ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে রোগীকে মোটামুটি আমরা একটা স্টেবল কন্ডিশনে নিয়ে আসতে পারি। এক্স্যাক্টলি, এবং আমি তার মর্টালিটি কমায় ফেলতে পারছি, তার মৃত্যু ঝুঁকি অনেক কমে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন, যেটা কিনা আপনার খুব
স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা-3 ও ওমেগা-6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন, এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন, আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে কার্ডিয়াক স্ক্রিনিং যুক্ত করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কার্ডিয়াক স্ক্রিনিং এখন সময়ের দাবি। তবে আপনি যেটা আনন্দিত হবেন, এখন আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার আছে ওর মধ্যে কার্ডিয়াক স্ক্রিনিংটা অন্তর্ভুক্ত করা আছে। কিভাবে অন্তর্ভুক্ত করা আছে? আমি অলরেডি যে কথাটি আপনাকে বলেছি যে এনসিডি কর্নারের কাজ হচ্ছে ওখানে নন কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে ডিল করা। আর বাংলাদেশের প্রধান দুটি নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস। যখন একজন ব্যক্তি নন এনসিডি কর্নারে যাবে তখন তার প্রাথমিকভাবে ব্লাড প্রেশার মাপা হয়, সুগার মাপা হয়। তো ব্লাড প্রেশার সুগার মাপার পরে ফিজিশিয়ান এটুকু ডিটেক্ট করতে পারে যে এই ব্যক্তি হাইপারটেনসিভ বা ডায়াবেটিক কিনা। যদি সে হাইপারটেনসিভ বা ডায়াবেটিক হয় এবং তার সিমটম অ্যানালাইসিস করে ফিজিশিয়ানের মনে হয় যে তার হৃদরোগ থাকতে পারে, সে কিন্তু একটি প্রাইমারি ইসিজি সাথে একটি ইকোকার্ডিওগ্রাম যেখানে অ্যাভেলেবল আছে সেখানে সে অ্যাডভাইস করছেন। তার মানে সার্ভিসটা আমার এখনই এক্সিস্টিং, কিন্তু এটাকে আমাকে স্ট্রেংথেনিং করতে হবে এবং এটার ব্যাপ্তি বাড়াতে হবে এবং রেফারেল সিস্টেমটাকে এস্টাবলিশ করতে হবে যে সে প্রাইমারি ফিজিশিয়ান এই পেশেন্টটাকে কি ডিস্ট্রিক্টে পাঠাবে নাকি ফার্দার টেস্টের জন্য সে একটা টারশিয়ারি সেন্টারে পাঠাবে। তার মানে আপনাকে ওই জায়গাটাকে যদি আপনি স্ট্রেংথেন করে দিতে পারেন যে আমার এই জিনিসগুলোকে তুমি এনশিওর করবা, তাহলে কিন্তু সেটা সম্ভব এবং এটা অলরেডি সিস্টেমে আছে, শুধু আমাদেরকে ব্যাপ্তিটা বাড়াতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওভারঅল আমাদের পুরো দেশের যে কার্ডিয়াক সিস্টেমের কতটুকু উন্নতি করা সম্ভব এবং এই যে এনসিডি কর্নারের কথা বলছেন যেটা অলরেডি এস্টাবলিশ, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা নতুন করে জানতে পেরেছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভি ফ্যামিলির সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হাঁটুর সমস্যা, যারা লিগামেন্ট ইনজুরি হয়, প্রথমে প্রাথমিকভাবে যেটা হাঁটুতে যদি ব্যথা পায়, দেখা যায় যে ব্যথা পেলে হাঁটুটা সাথে সাথে ফুলে যায়। এর পাশাপাশি হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় এবং হাঁটু ব্যথা যে কাজ করতে যে সে হাঁটুতে ব্যথা পেয়েছে সেই কাজটা সে আর কমপ্লিট করতে পারে না। যেমন সে যদি ফুটবল খেলতে যেয়ে বা ক্রিকেট খেলতে যদি হাঁটু ব্যথা পায়, তাহলে দেখা যাবে সে তার আর ফুটবলটা খেলতে পারতেছে না বা ক্রিকেট খেলাটা খেলতে পারতেছে না। অথবা যদি দৌড়াতে যেয়ে যে ব্যথা পায়, তাহলে দেখা যাবে যে সে আর দৌড়াতে পারতেছে না, অর্থাৎ সে পায়ে আর ভর দিতে পারবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।